আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খামারি কথনের আরেকটি পর্বে। এই পর্বটি মূলত দীর্ঘমেয়াদী গরু পালনের উপর পরামর্শ বিষয়ক একটি পর্ব। আশা করি আপনাদের সবার উপকারে আসবে। প্রথম পর্বে আমরা বলেছি যে গরুর বয়স নির্ধারণ করাটা খুবই জরুরি, কারণ দীর্ঘমেয়াদে একটা গরু পালতে হলে তার বয়সটা দেখতে হবে আপনাকে, কারণ আপনি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আপনি কাঙ্ক্ষিত ওজনটা দিতে পারবে কি না সেটা নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে বয়সটা খুব জরুরি। ধরে নিলাম আপনি আপনার খামারে মানে জন্ম নেওয়া একটি বাছুরকে নির্ধারণ করতেছেন, অথবা আপনি একটা বাছুর কিনে আনছেন, সেক্ষেত্রে অথবা 6 মাসের একটা বাছুর কিনে নিয়ে আসছেন। তো সেই বাছুরটাকে দীর্ঘমেয়াদে কতক্ষণ আপনি পালবেন, কতদিন আপনি পালবেন, সেটার জন্য তো বয়সটা আসলে খুবই দরকার। কারণ আপনি যখন কাঙ্ক্ষিত একটা সময়ের জন্য গরুটা পালবেন, সেই কাঙ্ক্ষিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ওজনটাও তো তাকে দিতে হবে। আপনি 3 বছর পাইলে যদি একটা গরু 300 কেজি হয়, সেটা তো আসলে মানে প্রফিটেবল হবে না। সেটা যৌক্তিক হবে না। প্রফিটেবল তো অনেক পরের কথা, এটা কোনো যৌক্তিক হবে না। তো সেই জন্য বয়সটা খুবই জরুরি। বয়সটা তো নির্ধারণ করতে হয় কীভাবে, আমরা বলে দিয়েছি যে প্রথম 2 বছরে 2টা দুধ দাঁত পরে 2টা বড় দাঁত হবে, এবং আস্তে আস্তে প্রতি 6 মাস অন্তর অন্তর এই দাঁতগুলি চেঞ্জ হতে হতে 8টা দাঁত হবে, আর তারপর আবার পড়া শুরু করবে। তো দুধ দাঁত এবং বয়সের দাঁত, এই 2টা দাঁতের মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে হয়তো বা দাঁত দেখে বুঝতে পারেন না, আবার অনেকেই বুঝতে পারেন। তারপরে আমি সবার সুবিধার্থে বলে দিচ্ছি, দুধ দাঁতগুলি মাড়ির দিক দিয়ে ফাঁকা হবে। মাড়ির দিক দিয়ে বলতে আমি বুঝাইতেছি যে একটা দাঁতের তো উপরের অংশ আছে, নিচের অংশ আছে। তো আমাদের দাঁতগুলি যেমন নিচের দিকে একটু ফাঁকা থাকে, তো ওই রকম সরু দাঁত হবে, নিচের দিকে ফাঁকা হবে। কিন্তু যখন দুধ দাঁত পরে বয়সের দাঁত উঠবে, সেই দাঁতগুলি একটা একটার সাথে লাগা থাকবে, এখানে কোনো ফাঁকা থাকবে না। তো এটা দিয়েও বয়স বোঝা যায়। আর দ্বিতীয় হচ্ছে শিং দিয়ে বয়স বোঝা যায়। শিংটা হচ্ছে আপনার শিংয়ের মধ্যে এক একটা করে রিং পড়ে। একটা রিং 2 বছর মানে 2 দাঁতের করে নির্দেশনা দেয়। 2টা রিং হইলে 4 দাঁতের নির্দেশনা দিবে। তো এই রিংটাও দেখে সহজে বয়স নির্ধারণ করা যায়। তো বয়সের ব্যাপারে তো আগেও বলেছি, গত ভিডিওতে বলেছি, তাই এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, তারপরে যে জিনিসগুলি খেয়াল করতে হবে দীর্ঘমেয়াদী পালনের জন্য, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই গরুর জাত মান নির্ধারণ করতে হবে। জাত মান নির্ধারণ করতে হবে এই কারণে যে একটা ভালো জাতের গরু যদি আপনি পালেন, তাহলেই সে আপনাকে কাঙ্ক্ষিত সফলতা এনে দেবে। আপনি নর্মাল একটা দেশি জাতের গরু যদি দীর্ঘমেয়াদী পালার চেষ্টা করেন, সেক্ষেত্রে হয়তো বা কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। কারণ গরুর যদি হাইট না হয়, যদি লেন্থ না হয়, তাহলে গরুটা ওজন নিতে পারবে না। আর প্রপার মাংস ধরার মতো তার শরীরে জায়গা থাকতে হবে। সেই জায়গাটা যদি না থাকে, সেক্ষেত্রে হয়তো বা ইন্টারনাল অর্গানের ভিতরে চর্বি জমতে থাকবে। জাতমানের পরে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে গরুর যে বডি স্ট্রাকচারটা, সেদিকে আমাদের একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে গরুর 4টা পা ওয়েট নেওয়ার মতো তার ক্যাপাসিটি থাকতে হবে। সাধারণত সামনে 2টা পা একটু খাটো হবে, পিছনে 2টা পা একটু লম্বা হবে, পায়ের গোড়ালি পুরু হবে, তারপরে হচ্ছে হাঁটুটা পুরু হবে, শক্ত সমর্থ হবে, পাগুলো বাঁকা হবে না। হ্যাঁ, পিছনের পাগুলোকে আমাদের বিশেষ করে একটু বেশি লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে পিছনের পাটা সে স্ট্রেট রাখতেছে নাকি একটু বাঁকা রাখতেছে। যদি স্ট্রেট রাখে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে তার বডির ওয়েটটা নিতে পারবে এবং তার দাঁড়ানোর পোর্শনটা সুন্দর হবে। আর যদি দেখেন যে না, পিছনের পাটা হালকা বাঁকা রাখে, মানে একটু ভাঁজ করে দাঁড়ায় সে, তাইলে বুঝতে হবে যে এই গরুটা ভবিষ্যতে ওয়েট যখন বাড়ানো হবে, তখন সে মানে প্রপারলি দাঁড়াইতে পারবে না, এবং যেই কারণে সে বডি ওয়েটটাও নিতে পারবে না। সো দাঁড়ানোটাও একটা বড় ব্যাপার, এবং পায়ের পুরুত্বটাও একটা বড় ব্যাপার। এই জিনিসটা খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে খেয়াল করতে হবে খুরগুলি, হুপ যেটাকে আমরা বলি। খুঁটটা হচ্ছে মানে আমরা যেটাকে বলি ঘোড়া খুঁট, মানে খাড়া খুঁট। এই খাড়া খুর হলে গরুটা দাঁড়াইতে পারে সুন্দরভাবে, ওয়েট নিতে পারে সুন্দরভাবে। আর যদি একটু ছড়ানো হয়, লম্বাতে হয়, সেই ক্ষেত্রে এই গরুগুলি আসলে আমাদের নির্ধারণ না করাটাই উত্তম হবে, মানে দীর্ঘমেয়াদে পালার ক্ষেত্রে। এছাড়া চামড়ার ব্যাপারটা আছে, চামড়াটা হইতে হবে ঢিলা ঢালা।
চামড়াটা হইতে হবে মানে টানলে শরীর থেকে বেরোয় আসে, এবং পাতলা পাতলা চামড়া হইলে গরু সুন্দরভাবে বাড়ে, মোটা চামড়া হইলে বাড়ার হারটা কমে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। গলকম্বল দেখতে হবে, নাভি দেখতে হবে, নাভি যত ঝুলানো থাকে তার ভিতরে সংক্রামণ বেশি থাকে, গলার কম্বলটা যত সুন্দর ঝুল থাকবে তো সে জায়গা পাবে তত, এবং দেখতেও সুন্দর লাগবে। একটা গরু শুধু বড় করলে তো হবে না, গরুটা বড় করার পরে সেই গরুটাকে দেখার মতো সুন্দর হতে হবে। তো সেটার জন্য নাভি কম্বল যেটাকে আমরা বলি, নাভি কম্বলটা খুবই মানে ভাইটাল একটা পয়েন্ট। এই জিনিসগুলি সুন্দর হইলে গরুটা বড় হইলেও দেখা সুন্দর লাগবে। আর যদি এই নাভি কম্বলটা কম থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই গরুটার আসলে দেখা সুন্দর লাগতেছে না, হয়তো বা বড় হয়েছে বাট আপনি ওই দেখার সুন্দরটা পাবেন না। তো সেই জন্য নাভি কম্বলও দেখতে হবে। লেজটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, মানে যাই পয়েন্ট, সেটা হচ্ছে লেজটা একটু পুরু হইতে হবে, লেজের গোড়াটা পুরু হইতে হবে, এবং লম্বার দিক দিয়ে লেজটা একটু খাটো হবে। খাটো লেজের গরুগুলি আমাদের যে অভিজ্ঞতা সেখান থেকে আমরা দেখছি খাটো লেজের গরুগুলি একটু বলিষ্ঠ হয়, একটু ভালো পারে। তো এই লেজটাও তো একটা দেখার বিষয়। এছাড়া আরও তো অনেক ব্যাপার আছে, যেমন আপনার পিঠের যে কোটি বলি আমরা, যে হাম্পের পিছন সাইডটা পিছনের দুই পায়ের উপরের যে স্থানটা, এইটা ফ্ল্যাট, যত ফ্ল্যাট হবে এবং যত চওড়া হবে আপনার গরুটা তত বেশি বলিষ্ঠ এবং বড় হওয়ার মতো মানে ক্যাপাসিটি রাখবে এই জায়গাটা একটা ওয়েট নেওয়ার জন্য। সো ডাবল বডি সিঙ্গেল বডি যেটা বললাম, যে একটা গরুর লেন্থটা বড় হইতে হবে, ডাবল হইতে হবে, এবং হাইটটা হইতে হবে সেই অনুপাতে। লেন্থ এবং হাইটটা যদি প্রপারলি আপনি একটা গরুর মধ্যে পান, সেই গরুটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হবে, অনেক বড় হবে। এবং গরুটাকে সাধারণত ওই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একটা আপনি যদি আয়তকার শেপ দেন, তাহলে আয়তকার শেপ লাগবে কীরকম, যে সে এক মানে সামনে পা পিছনের পার মধ্যে একটা ভালো গ্যাপ থাকবে, এবং আপনার হাইটটাও সেই অনুপাতে থাকবে, তো দেখতে একটা আয়তকার বক্সের মতো লাগবে। তো যদি আয়তকার একটা লাগে স্ট্রাকচারটা, তাহলে আপনার ওই গরুটা পাড়ার জন্য যথেষ্ট উপযোগী, সেইটা একটা ব্যাপার। এবং পুজের ব্যাপারটাও দেখতে হবে, যে এই জাতের যেই জাতটা আপনি নির্ধারণ করছেন সেই জাতের পুজ হয় কিনা। সো কুচটাও একটা বড় ব্যাপার। বড় গরু কুচ আলা গরু মানুষের মধ্যে ডিমান্ড থাকে, আর যদি সেটা আপনার ক্রস হলস্টাইন ফ্রিজিয়ান কিংবা জার্সি হয় সেক্ষেত্রে তো আসলে কুচের কোনো অপশন নাই। তো সেটা আবার ভিন্ন একটা ব্যাপার। এছাড়া আর কি বলবো, হচ্ছে গরু স্বাভাবিকভাবে সুস্থ হইতে হবে। আপনার দেখে মনে হইতে হবে যে গরুটা সুস্থ, চঞ্চল এবং রিয়াক্টিভ মানে আপনি যখন কোনো আওয়াজ করবেন এবং আপনি তার আশেপাশে যখন যাবেন তখন সে আপনাকে অ্যাটেনশন দেবে, সে আওয়াজের প্রতি অ্যাটেনশন দেবে। এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে গরুটা সুস্থ আছে। গরুটা সুস্থ গরু নির্বাচন করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি একটা অসুস্থ গরুকে দীর্ঘমেয়াদের জন্য চিন্তা করেন তাহলে এটা আপনার বোকামি ছাড়া আর কিছু না, সে হয়তো আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট দিবে না। সো আপনাকে অবশ্যই একটা সুস্থ গরু নির্বাচন করতে হবে। গরুর হাড়গুলি চিন্তা করতে পারেন, গরুর হাড়গুলি একটু মোটা হইতে হবে, বলিষ্ঠ হইতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, হাড় শক্ত হইলে ওই যে বললাম স্ট্রাকচার প্রথম ভিডিওতে, যে স্ট্রাকচার যখন আমরা করি স্ট্রাকচারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার গরু বাড়বে, সুন্দর হবে। এই খাবার ব্যবস্থাপনা একটা বড় ব্যাপার। খাবার ব্যবস্থাপনার ব্যাপারে আমি জানি না এই ভিডিওতে শেষ করতে পারবো কিনা, মনে হচ্ছে না, কারণ ভয়েস ওভার দিয়ে ভিডিও করতেছি। তো এটা একটা 12.5 মিনিটের ভিডিও, তো এই ভিডিওতে মনে হয় না খাবার নিয়ে কথা বলতে পারবো। আমি আরেকটা ভিডিও করব যদি সময় সুযোগ হয়, সেই ভিডিওতে দীর্ঘমেয়াদী গরু পালনের যে খাদ্য ব্যবস্থাপনা সেটা নিয়ে একটা আলোচনা করবো, এবং ওখানে রোগ ব্যাধির নিয়েও কথা বলবো দীর্ঘমেয়াদী। তো এইটা শুধু হৃষ্টপুষ্ট গরুর বৈশিষ্ট্যটাই থাক, শেষ করে দিব এইখানেই, মানে এই ব্যাপারটাতেই শেষ করে দেব। বেশি লম্বা করলে আসলে পরে দেখা যাবে যে আপনাদেরও বিরক্ত লাগবে, আর এত কথা বলাও কঠিন। সামনাসামনি হলে অনেক কথা বলা যায়। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে একটা গরুর বয়স আমার ঠিক করতে হবে, যে বয়সটা কত এবং আমি কোন বছরে এই গরুটাকে বাজারজাত করব। তো সেই বয়সটা মানে যেই বছরে আমি বাজারজাত করব সেই বছরে আমার গরুটার
বয়স কত হবে। সাধারণত 4 দাঁতের পরে গরু ফিগার নেয়, আর 4 দাঁতের আগে গরু স্ট্রাকচার নেয়, তাই না? তো 4 দাঁতের আগে যেহেতু স্ট্রাকচার নেয়, আমাকে বুঝতে হবে 4 দাঁত হইতে বয়স লাগে 2.5 বছর একটা গরুর, 2.5 থেকে 3 বছর। এর মধ্যে সে তার স্ট্রাকচারটা পুরোপুরি নিয়ে নেবে, তারপরে কিছুটা বাড়ে, সেটা ভিন্ন। কিন্তু এই 4 বছর বা 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত তাকে সময় দিতে হবে শুধুমাত্র বডির স্ট্রাকচার নেওয়ার জন্য, এবং তারপরে তাকে 6 থেকে 8 মাস সময় দিতে হবে মানে মাংসলো যে অংশটা মানে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা দেওয়ার জন্য। তো এখন আপনি নির্ধারণ করলেন বয়সটা এমনভাবে যে আপনি 2000 এখনো হচ্ছে 2024 শেষ, আপনি 2026-এর গরু, আপনি একটা গরু পালতে চাচ্ছেন 2026-এ বাজারজাত করবেন, মানে 2026-এর কোরবানিতে। তো 2026-এর কোরবানিতে যদি আপনি গরুটা বাজারজাত করতে চান, তাহলে আপনার হাতে সময় আছে 2 বছর। 2 বছর মানে তাহলে আপনাকে এখন মিনিমাম 1 বছরের একটা গরু নির্ধারণ করতে হবে। তো এইটাই আর কি সংক্ষেপে বলে দিলাম। তো বয়সটা দিতে হবে এবং জাতটা নিতে হবে, জাতটা ভালো জাতের হতে হবে, খুব ভালো পার্সেন্টেজের সাইওয়াল হইতে পারে, তারপরে সিন্ধি হইতে পারে, দেশাল হইতে পারে, কিংবা আপনার নর্থ বেঙ্গল গ্রে হইতে পারে, হাসা হইতে পারে, অথবা ব্রাহ্মা হইতে পারে, ব্রাহ্মা ক্রস হইতে পারে, আরসিসি হইতে পারে। যেটাই হোক, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই গরুটার ভিতরে সেই ক্যাপাসিটি আছে কিনা গরুটা বড় করার জন্য। এবং গরুটার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য আমি একটু সংক্ষেপে বলে দিলাম যে গরুটার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে গরুর পাগুলি শক্ত হৃষ্টপুষ্ট হইতে হবে, লেজটা একটু খাটো হইতে হবে, পুরু হইতে হবে, চামড়া ঢিলা হইতে হবে, গরুর কালার সুন্দর হইতে হবে, গরুর হাম্প যদি থাকে, যদি হাম্প যাতে জেবু জাতের হয় তাহলে হাম্প থাকতে হবে, সেই হাম্পটা কীরকম হবে সেটাও একটা বড় ব্যাপার। এবং সেই সাথে গরুটা অ্যাক্টিভ হইতে হবে। অ্যাক্টিভ হইতে হবে মানে হচ্ছে বাহ্যিকভাবে সে সুস্থ থাকতে হবে। আভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে সেটা তো আর দেখা যাবে না, সেটা থাকলে পরবর্তীতে চিকিৎসা করে ঠিক করা যেতে পারে। তো আমরা সংক্ষেপে সবই বলে দিলাম যে একটা দীর্ঘমেয়াদী গরু পালন করার জন্য আমাদের কী কী প্রয়োজন। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করি। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে জানতে পারেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।